আমি বাজে, আমি খারাপ, আমার জন্যই নাকি আমার স্বামীর এই অবস্থা, আমার জন্যই নাকি আমার স্বামী এই রকম করেছে। তো এই রকমই কথা আমার শাশুড়ি মা আমাকে বলেছে। আমার শাশুড়ি মাকে আমি যখন বলেছিলাম তার ছেলের সম্বন্ধে, তখন আমার শাশুড়ি মা আমাকে বলেছে, তোমার জন্যই আমার ছেলে এরকম হয়েছে। আমার ছেলে একদমই খারাপ না, আমার ছেলে অন্যরকম, আমার ছেলে ভালো, তোমার জন্যই এই কারণেই হয়েছে, তুমি পাজি, তুমিই বাজে, এই সমস্ত কুমন্তব্য আমার শাশুড়ি মা আমাকে করেছে। শাশুড়ি মা নিজে চিন্তা করেনি যে আমার দিকে একটা আঙুল তুললে তার দিকে কিন্তু চারটা আঙুল যাবে। আমি সেদিন একদম চুপ করেছিলাম, নিশ্চুপ হয়েছিলাম, কারণ তখন কথা বলার মতন কোনো অবস্থাই আমার কাছে ছিল না। আমি একটু শাশুড়ি মার কাছে সান্ত্বনা চেয়েছিলাম, শাশুড়ি মার কাছে একটু নিজের মনের কথা বলে হালকা হতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি মা আমাকে এই কথা শুনিয়ে দিল। প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রী সবার মধ্যে ক্যাচাল হয়। আমি নাইবা মানে আমি দুইটা কথা আমার শাশুড়ি মাকে নাইবা শাশুড়ি মাকে বললামই বা আমার বরের সম্বন্ধে, যে তোমার ছেলে এরকম করেছে, তাই বলে এতটা বছর পর আমার শাশুড়ি মা আমাকে বলবে তুমি পাজি, তোমার জন্যই আমার ছেলে। বাহ, কি দারুণ না? হ্যাঁ, আমার শাশুড়ি মা আমাকে এই ধরনের কথা বলে। তাহলে দেখো, আজকে এতগুলো বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, তারপরেও শাশুড়ি মার মুখে যদি এই সমস্ত কথা শুনি তখন কেমন লাগে। যখন আমি আমার বাড়িতে ডেকে আনি, তখন কিন্তু তার ছেলে বলে না যে মাকে ডেকে নিয়ে আসি, আমি কিন্তু তাকে দিনের পর দিন আমার বাড়িতে নিয়ে আসি, কারণ ভাবি যে হাজার হোক শাশুড়ি মা, তো হাজার হোক আমাদের বড় যেহেতু, তাকে নিয়ে আসি, তাকে কিছুদিন রাখি। আর আজকে তার বাড়িতেই আমার জায়গা হলো না, ভাবতে কেমন লাগে না? আর সেই ছেলেই মানে যেই ছেলেকে এত ভালোবাসে, সেই ছেলের সম্বন্ধে যখন আমি বলছিলাম তখন আমাকে বলেছিল তুমি বাজি। তাহলে আজকে ছেলেকে কেন ভালোবাসছে না? আজকে ছেলে কোথায় গেল? তো এই হচ্ছে আমার মনের ভেতরের আর কি কথা। এরকম কথা আর কি, মানে হাজার হাজার লক্ষ লক্ষ কথা আছে, যে শাশুড়ি মার প্রতি একটা বউ কীভাবে ভালোবাসা দেখাবে বলো। আজকে এতগুলো বছর হয়েছে বিয়ে করেছি, বিয়ে হয়েছে, এতগুলো বছর পার হয়েছে, তারপরে নিজের সংসারের দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে সংসার, নিজের স্বামীর সাথে ঝগড়া হয়েছে, প্রত্যেকটা ফ্যামিলিতে হয়, কেউ বলতে পারবে না যে কোনো ফ্যামিলিতে হয় না, প্রত্যেকটা ফ্যামিলিতে স্বামীর সাথে ঝগড়াঝাটি হয়। তো সেরকম আমার স্বামীর সাথেও আমার একটু কিছু নিয়ে মনোমালিন্য হয়েছিল। তো সেই মনোমালিন্যের কারণে আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি, শাশুড়ি মার কাছে সান্ত্বনা চাওয়ার জন্য ফোনটা করেছিলাম। শাশুড়ি মা আগ পিছ চিন্তাভাবনা না করে উনি ফট করে কি করেছে, উনি আমাকে ফোনে এগুলো কথা শুনিয়েছে। উনি একটু একটাবারের জন্য চিন্তা করছিল যে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি, আজকে ঝগড়া কালকে মিল হয়ে যাবে, কিন্তু মাঝখান দিয়ে উনি যে আমাকে এই কথাটা বলছে, সারা জীবন আমার দাগ লেগে থাকবে। তারপরের থেকেই আমি কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি কিন্তু সেরকমভাবে আর শাশুড়ি মার সাথে যোগাযোগ করি না, কারণ আমার মনের মধ্যে সেই দিনই দাগ লেগে গেছে। তারপরের থেকে শাশুড়ি মা কিন্তু নিজের ভুল হাজার বার করেছে, হাজার বার। শাশুড়ি মা ভুল করেও আমার কাছে একটিবারের জন্য বলেনি হ্যাঁ আমার এই ব্যাপারটা নিয়ে ভুল হয়ে গেছে। তো আমি তখন থেকে মনের মধ্যে আমার একটা ছিল যে হয়তো শাশুড়ি মা ঠিক আমাকে আর কি কাছে টেনে নিবেই আর কি, নিজের ভুল বুঝতে পেরে, যেহেতু তার ছেলের সাথেই আমার মিল মিলাপ হয়ে গেছে, তারপরে স্বামী স্ত্রীর সাথে আজকে না হোক কালকে ঠিক মিল মিলাপ হয়ে যাবে। তো সেখানে উনি এই কথাটা বলে কি ঠিক করেছে? একদম ঠিক করেনি, কিন্তু তারপরেও উনি ওনার অহংকার, উনি ওনার ইগো, উনি ওনার কি বলবো দেমাক, এগুলো নিয়ে আর কি আছে। তার সাথে সাথে তাদের পরিবারে যে আরও দুজন আছে, তারাও কোনো দিনও চেষ্টা করেনি সম্পর্কটাকে জোড়া রাখার জন্য, তারা আরও চেয়েছে যে বিচ্ছেদ হোক। তাহলে তোমরা আমাকে বলো, আমি মিল করব,
কি করে মিল করব বলো? আমি মিল করতে চাওয়ার পরেও এই রকম হয়েছে। এত ঝগড়াঝাটির মাঝখানেও যখন নিজের জীবনে কোনো ভালো কিছু আসে তখন চেষ্টা করি তাকে সামিল করার জন্য। আমি চেষ্টা করেছিলাম যে আমার যেখানে আমি থাকবো, যেখানে আমি মানে যেই বাড়িতে থাকবো সেই বাড়ি পুজো করার সময় যে ঘরে ঢুকবো, আমি চেষ্টা করেছিলাম এত ঝগড়াঝাটির মাঝখানেও ওনাকে ডেকে এনে ওনাকে দিয়ে সব করাবো, সেইটাও করিয়েছি। কিন্তু উনি আমাকে ওনার বাড়িতে 5 পয়সার জন্য গুরুত্ব দেয় না, 5 পয়সার জন্য মূল্য দেয় না। ওনার যখন আমার এখানে থাকে, আমার সাথে ওঠা বসা করে, তখন সব ভালো। তখন 2 মেয়ের নামে এমনভাবে কথা বলে যে মনে হয় 2 মেয়ে পর আর হচ্ছে আমি আপন। 2 মেয়ের নামে নিন্দা মন্দ সব কিছু। আর যখন আবার ওখানে চলে যায় তখন আবার তাদের সাথে মিল। এরকম করার মানেটা কি আমি বুঝি না। তুমি হচ্ছে বড়, তুমি হচ্ছে আমাদের মাথার ছাতা, তুমি আমাদের সবাইকে আগলে রাখবে, সেখানে তুমি আগলে না রেখে তুমি এরকম করো। তুমি বড়, তুমি কোথায় আরও আদেশ করবে এটা ভুল এটা ঠিক, তাহলে আমরা সেটা দেখেই সংশোধন করব। সেটা না দেখে তোমরা 3টা মানুষ তোমাদের অহংকার দেমাক ইগো নিয়ে থাকলে কি করে একটা পরিবার মিল হবে? কি করে একটা মানে মা ছেলে ননদ ননাস একসাথে হবে? সবাই তো চায় প্রত্যেকটা পরিবারে হাসি খুশি থাকে, কিন্তু আমার এরকম কপাল বিয়ের পর থেকেই শুধু মানে মুখে আর কি মানে হাতে লাঠি ঝাঁটা খাইনি, মুখে শুধু প্রত্যেকটা মুহূর্ত 3টা মানুষের কাছ থেকে লাঠি ঝাঁটা খেয়েছি। তারপরেও আমার মতন মানুষ তাদের সাথে কথা বলতে চেয়েছে। কি আছে? আর তাদের মধ্যেই বা কী আছে আর আমার মধ্যেই বা কী কমতি আছে যে এত অহংকার কিসের জন্য? কি আমি কি একদমই ফেলনা, নাকি তারা একদমই ভিআইপি যে আমাকে নিয়ে এরকমভাবে তারা আর কি করে বুঝে পাই না। তো যাই হোক, নিজের পরিবারের কথা বলতেও খারাপ লাগে, কিন্তু তোমরা যে হাজার একটা কোশ্চেন করো, হাজার একটা আমার কাছে মানে প্রশ্ন করে রাখো, উত্তর জানতে চাও, তো সেইগুলিরই উত্তর তোমাদের দিচ্ছি। আমি জানি আমি ব্লগার, তার জন্য আমার প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো যাই হোক, এইটাই আর কি। মনে এরকম হাজার কষ্ট, হাজার দুঃখ, হাজার বেদনা অপেক্ষা করেছিলাম শাশুড়ি আমাকে ফিরে তার ভুলটা বুঝে আমাকে ঠিক করবে, যোগাযোগ করবে, কিন্তু সে তার ইগো নিয়েই আছে, সে তার অহংকার নিয়ে আছে। তো যাই হোক, চলো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। এখন কিন্তু আমার ব্লগটা রাত্রের থেকে শুরু করলাম, কারণ ওই যে ছেলে মাংস খেতে পারেনি, তার জন্য আর কি রাত্রিবেলা মাংস আনা হয়েছে। তো ওই জন্য আর কি এটা রোববারের রাত, যেহেতু রোববার দিন দিনের বেলায় বলা হয়েছিল, তো রাত্রিবেলা মাংস আনা হয়েছে। আমি এখন রাত্রিবেলা মাংস রান্না করছি আর আমার ব্লগটা শুরু করলাম। তারপরে কিন্তু সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে কাজকর্ম আগডুম বাগডুম সব কিছু সেরে নিয়ে তারপরে কী রান্নাবাড়ি করলাম সেটা তো অবশ্যই তোমরা দেখতে পারবে। তো দেখে এখন কিন্তু চলে আসছি একদম ডাইরেক্ট দুপুরের খাওয়া নিয়ে। রান্নাবাড়ি কাজকর্ম বলতে আজকে সেরকম কিছুই শেয়ার করিনি, আজকে শুধু খাওয়া আর খাওয়া। আমি যেহেতু আগের দিন রাত্রে ব্লগটা গেছে আর এখন হচ্ছে পরের দিনের ব্লগটা, দুটোর মধ্যেই খাওয়ার পরিমাণটা বেশি। দুপুরবেলায় রান্না করে বেশি করে তেল দিয়ে, চলো তোমাদেরকে খাবো না যেহেতু আমি আছি। আমি কিন্তু 8-10টা মানুষের মতন না, মুখে মিষ্টি আমি উপরে যা বলি ভিতরে আমার মনটা মনের মতন। এক্ষুনি যদি 2 গাল হাসি নিয়ে আমার সামনে আমার শ্বশুরবাড়ির লোক এসে দাঁড়ায়, আমি সব ভুলে গলে জল হয়ে যাবো। কারণ আমারই এরকমই ক্যারেক্টার, এইরকম করে করিনি, একদম ছোট ছোট করে করছি। তোমাদের দাদা ভাই বললো মতন অহংকার, কারোর মতন ইগো, এগুলো নিয়ে আমি বাঁচতে চাই না, আমার দরকার নেই ওই জীবন। আমি যেরকম আছি আমি সারা জীবন সেরকম হয়ে থাকতে চাই। এরকম আছি বলেই আজকে এত কিছুর পরেও আমি আমার হাসি মুখটাকে রেখে দিতে পারছি। আমার প্রিয় ফেভারিট খাবার হাসতে গেলেও টাকা দিতে লাগে ভাই, হাসতে গেলেও টাকা দিতে লাগে। মানে তুমি কলা নাই, কলা থাকলে আরো বসে থাকবা,
না অমাবস্যা পূর্ণিমা দিন রাত শেষ হয়ে যাবে তাও হাসবে না। আজকে আর কিছু রান্না করিনি, ফ্রিজের মধ্যে কালকের কাটার তরকারি, রান্না করেছি, মাছের কাটার তরকারি, তারপরে মাংস সব পড়ে আছে। রাতের মেনু তো বলি, বাবা মাংস খাবে আর চিকেন কষা আর হচ্ছে একদম শুকনা করে চিকেন কষা করেছিলাম। আমাদের দাদা ভাই বলেছিল যে জল টল কিছু দিতে না, তুমিও খাও নাই আমিও খাইনি, আদেশ ছাড়া কিচ্ছু করি না। আমার স্বামী যেটা বলে অক্ষরে অক্ষরে পালন করি। তো খুব অবাক লাগলো না আমার কথা শুনতে? একদমই না, মোটেই না। রাতে কিন্তু রুটি দিয়ে খাবো এটা। কোন ফ্যান বন্ধ? আমি কোন ফ্যান বন্ধ করি? সেটা করি কারণ আমার পরিবার, আমার বাড়িতে আমি ও পরে আবার চিল্লাবা। আমি জানি যেহেতু আমি রাজার কথা কম শুনি, আমি নিজের কথাই ভালোবাসি, নিজের কাজ ভালোই লাগে। তো বলেছে যখন আমার মনে হচ্ছে না এটা ঠিক, তখন আমার বর একদিক দিয়ে বলে, আমি আরেক দিক দিয়ে বের করে দিই। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কথা শুনেই চিকেনটা করেছিলাম। যত যাই তুমি বলো না বলো, একটু হলেও কথা শুনি। তো যাই হোক, তারপরে রাত্রিবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হবে, সকালবেলায় দেখো কি রান্না করেছি। সকালবেলায় আজকে একটু রান্নাটা একটু শুরু হয়েছে, বুঝলে তো? আজকে যেহেতু সোমবার পড়ে গেছে, নিরামিষে বার না খুব সমস্যা। এই যে কালকে মঙ্গলবার, এই দিনও সমস্যা, কিন্তু কি করব, রান্না করতে হবে। তো চলো ভটভট করে বলেই দিই বাই বাই। ছোলার ডাল করছি, এটাও তোমাদের দাদা কথা মতন। আবার হচ্ছে উস্তা আলু আর কি বলে, কি ছাতা ভুলে যাই, বয়স হচ্ছে না, খুব ভুলে যাই গো। তো উস্তা আলু মিষ্টি কুমড়া বেগুন দিয়ে ভাজছি। বাবন তো কিছু খাবেই না, বাবন ডাল খেলো, আর কালকে বাবনের মাংস ছিল, বাবন ওখান থেকে 1 পিস মাংস দিয়ে খেলো। তারপরে এই করতে করতে খাওয়া দাওয়া করতে করতে না সন্ধ্যা হয়ে গেল। আমার না বিরক্ত লাগে, আমি যখন খাওয়া দাওয়া করে একটু বিছনায় উঠি, পাশের বাড়ি থেকে পু আওয়াজ হয়, মানে শঙ্খের আওয়াজ হয়। আসল কথা দোষটা আমারই তো দেরি হয়ে যায় না, পাশের বাড়ির তো দোষ না, ওরা তো ওদের টাইমে পূজা দিবে। তো যাই হোক, এইদিকে তোমাদের দাদা ভাই চাল নিয়ে আসছে, চাল ছিল বারন্ত, চাল নেই ঘরে। কি বললাম তোমাদেরকে যে ঘরের মধ্যে চাল নেই। তো যাই হোক, চাল দিকে বারন্ত, চাল নিয়ে আসছে। তারপরে এই যে দেখো বাবনের জন্য ফেস ওয়াশটা আনা হয়েছে, শুধু বাবন না, এটা আমরাও ইউজ করবো। তো এই হচ্ছে সব মিলিয়ে আর কি আজকের ব্লগটা। তো চাল এনে ফেলছে, চাল ঢালতে হবে, চতুর্দিকে কাজ আর কাজ। তো এই করেই আজকের দিনটা চলে গেল। দাঁড়াও, কোথাও যাবে না, রাত্রে খাওয়ারটা দেখবে তো? রাত্রে খাওয়ারটা না দেখলে কি করে আমার ব্লগটা শেষ হবে? রাত্রে করেছি জানো না তো, চাল ঠাল ঢেলে কাজ ফাজ করে, ভিডিও এডিটিং করে একদম ঝাক্কাস হয়ে রুটি করে, আর তারপরে ওই যে ছোলার ডাল আলু কোয়াশের যেটা ওটা ছিল। তারপরে তোমাদের দাদাভাইকে বলেছি, না গো আমি অনেক কাজ করেছি, আমার জন্য তুমি একটা রসমালাইয়ের বাটি নিয়ে আসবা, আমি কিন্তু নালে আর কাজ করব না। তো যাই হোক, তোমাদের দাদাভাই যেটা বলেছি আপ্রাণ চেষ্টা করে আমার কথা রাখার জন্য। এখন সবসময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না জানি, কিন্তু যতটুকু পারে ততটুকুই আর কি করার চেষ্টা করে। আর আমিও যতটুকু পারে ততটুকুর মধ্যেই আর কি বলার চেষ্টা করি। আমি চাই না হীরা মানিক এইসব কিছু চাই না, আমি চাই শুধু একটু ভালোবাসা, যার ক্ষেত্রেই হোক, সবার ক্ষেত্রেই। কেউ যদি তার ভুল বোঝে একবার আমাকে সরি বলে, আমি তাকে 1000 বার সরি বলতে থাকবো, 1000 বার সরি বলতে থাকবো। এটাই হচ্ছে আমার ক্যারেক্টার। একবার যদি ভুল বুঝে তার ভুলটা স্বীকার করে, একবার ছোট হোক বড় হোক, একবার সরি বলে না, দুটা মানে শব্দ, দুটা না দুটা মানে দুটা শব্দের মধ্যে যদি একবার বলে দেয়, তাহলে না আমি তাকে 1000 বার বলতে থাকবো, 1000টা শব্দের মধ্যে। এই হচ্ছে আমার ক্যারেক্টার। আমি এই রকমই, আমি যেমন মানুষকে বলতে পারি, তেমন মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে কাছে টেনেও নিতে পারি। কিন্তু আমার কপালে কিছুই নেই, এই ফোঁটা কপাল, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। কপালটা ফুটা, তো কিছু করার নেই। তো যাই হোক, রাত্রিবেলা তারপরে তোমাদের দাদাভাই রসমালাইয়ের বাটি নিয়ে আসছে, আমি এদিকে রুটি করেছি, করে ঠোরে বেশ দিব্যি জম্পেশভাবে 3 জন মিলে খেয়ে দে আমি কিন্তু তারপরে খাওয়ার পরে আর কাজগুলো সেরে নিয়ে তারপরে কিন্তু শুতে গেছি। তো শুয়ে তারপরে মনটাকে একটু ঝাঁকালাকা করবো না, সেটা তো হয় না। মনটাকে একটু অন্যের ভিডিও দেখে নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ করে তারপরে লালিপপ তো আছেই, লালিপপকে সেরকমভাবে সময় দিতে পারি না দেখে বড্ড রাগারাগি করে। এই হচ্ছে ব্যাপার।
তো লালিপপকে একটু সময় দিলাম, দিয়ে তারপরে বললাম না, তারপরে নিজের মতো নিজে একটু সময় কাটালাম, যেহেতু মোবাইলের মধ্যে সব রকম জিনিসপত্র দেখতে পারলে না মনটা খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কালকে এত টেনশন ছিল, নিজের পরীক্ষারও নিজের পরীক্ষা দিয়েও রেজাল্টের এত অপেক্ষা করিনি। কালকে যেরকম টেনশন ছিল, যাক ভাগ্যিস, যা হয় ভালোই হয়, যেটা হয় ভালো হয়। আমি কোনো পার্টি করি না, তবে যেটা হবে সেটা ভালো হবে। এত হেডেক নিতে পারি না গো, নিজের সংসারের হেডেক, আবার যদি পার্টির হেডেক নিই তাহলে একদম মানে পুরো মাথা একদম ঘেটে গোবর হয়ে যাবে। তো তার জন্য পার্টির জায়গায় থাক, আর আমি আমার জায়গায় থাকি। তো এই করেই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা সুন্দর ব্লগের সাথে, নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল একদম রাখবে। আর তোমরা চাও সময় মতন সব কিছুর কাজ করতে, যে সময় চলে গেলে তখন কিন্তু কোনো কাজ করেই লাভ নেই। যেই জিনিসটা আমি পস্তাচ্ছি, আমি চাইছি আমার পরিবারটাকে জোড়া লাগাতে, কিন্তু আমার পরিবারের লোকগুলো জোড়া লাগতে চায় না। সেখানে আর তো কিছু করার নেই। তো আমি এখানেই ক্লোজ করে দিয়েছিলাম আমার পরিবারের গল্প, কিন্তু তোমরা বারে বারে আমার কাছে শুনতে চাও, জানতে চাও, তার জন্যই আমি আবার তুলছি। তো এতে যদি কারোর মনে কোনো আঘাত লাগে তাহলে আমি মন থেকে সরি বলে দিচ্ছি। আমি কাউকে আঘাত লাগানোর কোনো উদ্দেশ্য করে বলছি না, যেটা আমার জীবনে হয়ে গেছে সেটাই আমি বলছি। তো এর মধ্যে একটা চুলও কোনো বানানো নেই। যদি একটা চুলও বানানো থাকে তাহলে যে যা বলবে আমি মাথা পেতে শুনবো। এই হচ্ছে আমার ক্যারেক্টার। তো বারে বারে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে লাভ নেই। আমি এখন চাকরি করতে যাব না, আমি এখন বাড়িতেই রান্নাবাড়ি খাওয়া দাওয়ার চাকরি নিয়ে নিচ্ছি। আর ওই আমার যে ব্যবসা, ওই ব্যবসার কাজেই আমি আর কি করি। আর চাকরির দরকার নেই গো, এই বয়সে আর চাকরির দরকার নেই। এই জন্য ক্যারেক্টারের সার্টিফিকেট আর তোমাদেরকে মানে দিয়ে লাভ নেই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে দেবে, কেমন?